বাইরে যখন তাপমাত্রা 40-45 পেরিয়ে গেছে, তখন সিরিয়াল সেটে যখন আমরা পৌঁছে এসে দেখছি ভেতরে আবহাওয়া আরও বেশি গরম। নতুন নতুন লুক, নতুন রূপ, আর তার সাথে নতুন গল্পের মোড়। আছি নিমফুলের মধু সেটে, আর আমার সাথে আছে আপনাদের প্রিয়, চিনতে পারছেন কে? চেনা যায় মানে বাইরের আবহাওয়া যত গরম, কৃষ্ণার চরিত্রের গরমটাও তত বাড়ছে মোটামুটি। আর বাইরের আবহাওয়া খুব গরম, এবং আমরা সকালের দিকেই করলাম, কিন্তু একটা আউটডোর করলাম, খুবই কষ্ট হয়েছে। মানে এই গরমটাতে তো কিছুই নেওয়া যাচ্ছে না, তাও আর কি। তো যারা অনেকেই ভাবেন যে অভিনয় মানে শুধুই ভালো জামা কাপড় পরা, মেকআপ করা, তাদেরকে বলি পুরো আমার নিজের চুলটা পুরোটা প্যাক হয়ে ভেতরে ঢুকে গেছে, তার উপর একটা ভয়ঙ্কর ভারী উইগ চাপানো হয়েছে, এবং এই ভয়ঙ্কর গরমে আমরা একটা ছোট্ট করে আউটডোরও করেছি। তো খুবই কঠিন লাগছে এবার বিষয়টা। তো যাই হোক, এই লুকটা হয়েছে, তার পেছনে একটা কারণ আছে। মানে হঠাৎ করে কৃষ্ণা দত্ত এরকম হয়ে যায়নি। কৃষ্ণা নিজের নামটাকে সেম রেখে একটা অন্য গল্প ভেদেছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন। নিমফুলের মধুর মানে দৈনিক দর্শকেরা নিশ্চয়ই জানেন। তো এবং যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় কৃষ্ণা চরিত্রের জন্য, যে কৃষ্ণা খুব মানে খুব কিছু অত্যন্ত কম সময়ে পুরো দত্তবাড়ির সাথে থেকে তেমন কোনো একটা ভালো মিশনে তো কৃষ্ণা গেছে। এর আগে একবার গেছিলো, আমরা যখন ওই চায়না টাউন গিয়ে কাজ করেছিলাম তখন একবার। এবারেও কিন্তু কৃষ্ণা এই বেশটা নিয়েছে। বেসিক্যালি কৃষ্ণা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে বুবাইকে বাঁচানোর, এবং কৃষ্ণা দত্তবাড়ির লোকজনের সাথে হাতে হাত মিলিয়ে এইবারে কৃষ্ণা লিড করছে একটা পুরো মিশন, এবং কৃষ্ণা যাচ্ছে, গিয়েও একটা খুবই দুঃসাহসিক ঘটনা ঘটাচ্ছে। তো অরিজিতার কৃষ্ণাকে বেশ ভালো লেগেছে সেই জন্য। হ্যাঁ, মানে এটা তো ভালোই লাগার বিষয় যে একটা ভালো কোনো কাজের জন্যে, মানে কৃষ্ণা সবসময় মুখ ব্যাঁকায়, কিন্তু এবারে কৃষ্ণা খুব সাহসী হয়ে একটা স্টেপ নিয়েছে, ভালো একটা কাজ করেছে। এই যে কৃষ্ণ দত্ত এখন যেই দত্ত হিসেবে দেখা যাচ্ছে, দত্ত নাই, দত্ত নেই, না কৃষ্ণাটা রয়েছে, কৃষ্ণাটা আছে, আর একটা রয়েছে, সেটা তো দর্শক জানবেন আর কি। তোমার এই লুকটা করতে কতক্ষণ সময় লেগেছে? খুব একটা না, কারণ মেকআপে খুব একটা চেঞ্জ হয়নি, মোটামুটি বেসটা একই রাখা হয়েছে। চোখটা একটু পাল্টেছে, অবশ্যই এইরকম চোখ তো কৃষ্ণা করে না, একটা বড় সিঁদুরের টিপ দেখতেই পাচ্ছেন। আর চুলটা বাদ দিয়ে একটু সময় লেগেছে, অফকোর্স এভরিডে চুলের থেকে আলাদা, পুরোটাই উইগের উপরে। তো হ্যাঁ, মানে এইটুকুই। শাড়ি তো ঠিক আছে, খুব বেশি টাইম আমাদের লাগে না, এখানে সবাই খুব ফাস্ট রেডি করে এবং আমরা খুব ফাস্ট রেডি হই, তো ঠিক আছে। আর তার সাথে যে প্রমোশন হয়ে গেল, সেটার ব্যবস্থা কি হচ্ছে বাড়িতে? ঠাকুমা হয়ে গেলে একটা ছোট বাচ্চা ঘুরঘুর করছে সবসময়। ও মা, তো যেদিন মা হয়েছিলাম সেদিনই জানতাম যে ঠাকুমাও হতে হবে। এখন অভিনয় তো কি আর করবো, তো হতে হচ্ছে। আগে তো পছন্দ তো নয় কৃষ্ণা ইয়েকে, পুটিকে। হ্যাঁ, মানে আমার ধারণা না, জানো তো, যে মানে অরিজিতার ধারণা যে কৃষ্ণার পুটিকে নিয়ে মানে একসাথে মানে থাকতে থাকতে একটা একসাথে তলায় একটা বাচ্চা, তো মেন রাগটা তো বেসিক্যালি ও একটা কথা বলেছিল যে পুটিকে মেনে নিতাম যদি পর্ণা না আমার সাথে ওই ঘটনাটা ঘটাতো। ওই যে একজনকে নিয়ে এসেছিল যে জল পোড়া দেবে বলেছিল, ওইটা যে করতে দেয়নি, সেই জন্য ওর রাগটা। এবার ও মানে কৃষ্ণা তো খুব জেদি একটা চরিত্র, অকারণ জেদ করে, তো এটা খানিকটা জেদের বশবর্তী হয়েই আমার মনে হয় ও করছে। আর এমনিতে তো ওর এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা আছেই, বরাবরই ও ছেলে চেয়েছে, নাতি হবে, এই সমস্ত বলেছে চলেছে, সবটা মিলিয়ে মিশে এখন এটা একটা জেদের বহিঃপ্রকাশ আমার মনে হয়। কিন্তু আমার আবার এটাও মনে হয় যে ডেফিনেটলি নিশ্চয়ই পুটির সাথে কৃষ্ণার এই মানে যেভাবে আমরা শুরু হয়েছিল 7 বছর পরে, সেটা খুব মজার একটা ব্যাপার ছিল যে পুটি বেশ গোল খাওয়ায় কৃষ্ণাকে। তো আমার হ্যাঁ, ও ওয়াও, তো আমার সেটাই মনে হয় যে ভবিষ্যতেও নিশ্চয়ই পুটির অজস্র কৃষ্ণাকে গোল খাওয়ানোর মতন গল্প নিশ্চয়ই আসবে। মানে মর্নিং শোজ দ্য ডে বলে না, ওইভাবেই যেহেতু 7 বছর পরে শুরু হলো, এবং বোঝা গেল যে কৃষ্ণার সাথে মানে কৃষ্ণা চাক বা না চাক একটা খুনসুটির সম্পর্ক তৈরি হয়ে গেছে। দেখতেও পারে না পুটিকে, কিন্তু সেটা কতটা মন থেকে আর কতটা ও প্রজেক্ট করে,
আমার মনে হয় সেটার সেই দ্বন্দ্বটা এখনও চলছে, সেই দ্বন্দ্বের নিরসনটাও নিশ্চয়ই এই গল্প দিয়েই হবে এবং দর্শকেরা বুঝতেই পারবে, দেখা যাক। তো বাচ্চাটার সাথে তোমার কিরকম বন্ডিং হলো এই কয়েকদিনে? মানে অফ স্ক্রিন দারুণ, কারণ ও ভীষণ জলি, একটু পাকুবুড়ি আছে আর প্রচুর কথা বলে, ভীষণ জলি, একটা ভীষণ ভালো বাচ্চা আর খুব সিনসিয়ার অ্যাক্টরও। মানে এটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চাদেরকে দিয়ে অভিনয় করানোটা, এবং ও কিন্তু খুব সিনসিয়ার, ওর স্ক্রিপ্ট ঠিকঠাক একদম ও দেখে রাখে, ওর অ্যাক্টিংয়ের ন্যাচারাল সেন্সটা ভালো, এবং ওকে কম্পোজিশন, ধরো প্রথম ওই যে আমরা দৌড়চ্ছি ওর পেছন পেছন লাড্ডু চুরি করার পরে, ওইটা একবার দেখানো হয়েছে, একবার মনিটর হয়েছে, তারপরে টেক হয়েছে, এবং ও কিন্তু খুব রেসপন্সিবল ম্যাচিওর অ্যাক্টরদের মতন সে পুরো কম্পোজিশনটাকে ডিল করেছে। তো সেটা খুব মানে কাজটা যদি সিনসিয়ারলি করে কেউ, তাহলে এমনি আমার তার উপর একটা ভালোবাসা তৈরি হয়, কারণ ফাইনালি তো আমরা ওটা করতে আসছি, এবং সেটাতে মানুষ যদি এফর্ট দেয়, মন দেয়, এবং সেটা যদি সেটা দেখতে পাই যে সে ভালো করছে, প্রগ্রেস করছে, তাহলে তখন খুবই ভালো লাগে। তার জন্য আমি ওকে খুবই পছন্দও করি, যে মানে ও খুবই মানে সিনসিয়ার অ্যাক্টর, অলসো খুব ইন্টেলিজেন্ট বাচ্চা, আর খুব জলি, খুব মিষ্টি স্বভাব ওর, আমাদের সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক। তোমার সাথে ওর ইন্ট্রোডাকশনটা কি ছিল? ওকে না আমি আগে থেকে চিনতাম, মানে ও তো জি ইন হাউসেরই আরেকটা প্রোগ্রাম করতো, খেলনা বাড়ি, তো ওকে আমি চিনতাম, মানে কখনো সখনো কোনো গ্যাদারিংয়ে দেখা হয়ে গেছে, তো মানে উই বোথ নিউ ইচ আদার। তো সেই জায়গা থেকে মানে ওরকম যে ভীষণ সারপ্রাইজ তা না, কিন্তু স্ক্রিপ্টটা আসার পরে অবশ্যই ও যখন পড়েছে, আমিও যখন পড়েছি, আমরা দুজনেই খুব হেসেছি। তারপর আমি ওকে বলেছি তুই আমাকে কাটুকুটু দিবি, বলেছে হ্যাঁ। তো এইরকম মানে খুব খুব ইজিলি মানে ওর সাথে আমার ইন্টারাক্ট করতে কোনো অসুবিধা হয়নি, যে একটা মেয়ে, একটা বাচ্চা, একটা দুম করে একটা সিরিয়ালের মাঝখানে ঢোকা, বাট শি ইজ ভেরি স্মার্ট, ইন্টেলিজেন্ট, আর খুব ম্যাচিওর, তো ভালো, কোনো অসুবিধা হয়নি। আর এই গরমে তুমি নিজেকে মেনটেন রাখছো কিভাবে? শোনো, গরমে না মানে আমার তো মানে হালকা পাতলা খাও সবাই, কারণ আমি মানে একটা জিনিস পই পই করে বলার পরেও হয় না, আমাদের বাঙালিদের মধ্যেই আছে এগুলো, যে তুমি বলো মানুষকে যে ধরো কারোর বাড়ি তোমার নেমন্তন্ন হয়েছে, বাড়িতে তো টক ডাল, আলু পোস্ত, কখনো সখনো আমি পান্তা ভাত, মানে ওরকম সারা রাত ভেজানো পান্তা ভাতটা খাই না, কিন্তু ভাতে জল ঢেলে একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে বা একটু বড়া ভাজা দিয়ে, মানে একটু হালকা হালকা যত খাওয়া যায়, একটু গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খাও, এরকম হালকা হালকা খাচ্ছি, খুব অল্প স্টার্চটাও খুব অল্প খাচ্ছি, কারণ মানে বেশি জল খাওয়ার চেষ্টা করছি, ডাবের জলটা রেগুলার খাওয়ার চেষ্টা করছি, একটু দই ছাঁচ বানিয়ে, যারা মিষ্টি ভালোবাসেন তারা লাস্সি খেতেই পারেন, আমি খুব একটা মানে এভরিডে খুব বেশি মিষ্টি আমি না চায় কফিতে খেতে ভালোবাসি না, লাস্সিটার থেকে আমার ছাঁচটা বেশি ভালো লাগে। তো একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে, একটু বিট নুন দিয়ে, একটু গন্ধরাজ লেবু চিপে তুমি যদি একটা দইয়ের ঘোল খাও, সেটা খুব ভালো, সেটা করছি। কিন্তু সমস্যা হয় কারোর বাড়ি গেলে, তুমি পই পই করে বলে দাও যে এই গরমে আমি একটু শুধু ডাল ভাত খাবো, গিয়ে তুমি দেখলে বাসন্তী পোলাও, চিকেন কষা, তখন তুমি তাকিয়ে বলছো যে কি, আমি তো ডাল ভাত বলেছিলাম। কিন্তু বাঙালির সবাই বাঙালি বলবে ও মা ডাল ভাত তো লোকে মুখেই বলে, হ্যাঁ। এবার তুমি খাচ্ছ বাসন্তী পোলাও, কাতলা মাছ, তুমি তো না বলতে পারবে না, অনুষ্ঠান বাড়ি একটু একটু হলেও তো তুমি খাচ্ছ। এবার এই যে তুমি খেলে তারপরের দিন সকালবেলাটা এই গরমে যদি তোমার ইনডাইজেশন হয়, তুমি শেষ। আজকে আনফর্চুনেটলি যেটা হয়েছিল, কালকে আমি খুব ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করেছি, কিন্তু যেহেতু একটু রিচ খাওয়া হয়েছিল, কোয়ান্টিটিও কম ছিল, তাড়াতাড়িও খেয়েছিলাম, স্টিল এই গরমে আমার মনে হলো যে আজকে সকালবেলা আই ফেল্ট লিটল আনইজি, স্পেশালি বাইরে আউটডোর ছিল যখন, ওই পোর্শনটায় মানে যেতেই কষ্ট হচ্ছে, শরীরে একটু অসুবিধা, আনইজিনেস ছিল, কিন্তু সেটা আমি একবেলার মধ্যেই প্রপারলি কাটিয়ে উঠেছি, ওষুধপত্র নিয়েছি, এবং আবার ওই আমার রেগুলার ডায়েটে ফেরত গেছি। আজকে একদম ডাল ভাত, আলু ভাজা, টিফিনে একদম হালকা করে খেয়ে এখন অবধি বডি ডিহাইড্রেট যাতে না হয় সেটার দিকে তাকাই। শুটিংয়েও আমাদের খুব মানে যেহেতু আমাদের একটুখানি হলেও বাইরের দৃশ্য ছিল, গ্লুকন ডি বলো বা ওআরএস বলো, সেগুলোর ব্যবস্থা রাখা হচ্ছে।
তো ওইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি এবং ছায়ায় থাকছি। গরমে কোন 3টি জিনিসকে তুমি রেড ফ্ল্যাগ? রেড ফ্ল্যাগ মাটন, ডেফিনেটলি আমি খাবো না। পাতলা ঝোল করে দিলেও আমি মাটনটা এই গরমে, বা এনি রেড মিট, মানে যারা যেটা রেড মিট হিসেবে খান, যে কোনো রেড মিট আমি বলবো যে না। আর খুব মানে গড়গড়ে তেল মশলার রান্না, মানে ধরো এমনি রুই কাতলা, সেটা জিরে বাটার ঝোলও করা যায়, আবার খুব তেল মশলা দিয়েও করা যায়, বা তেল মশলাটা মানে ডেফিনেটলি অ্যাভয়েড করবো। আর আমার মনে হয় গরমে আমি আর কি খাবো না, মেইনলি তেল মশলা, রেড মিট। না খাওয়াও হতে পারে তোমার ড্রেস বা কোনো মেকআপ কিটস, কোনো কিছু রেড ফ্ল্যাগ? ড্রেস ডেফিনেটলি একদম সিনথেটিক পরবো না। শাড়িতেও আমি সিল্ক অ্যাভয়েড করি, মানে এমনিও আমি পরি না। আমি খুব বেশি কটন ওরিয়েন্টেড মানুষ। হ্যাঁ, খুব হ্যান্ডলুম, কটন এ ধরনের শাড়ি বা পোশাক পরলেও আমি এ ধরনের হালকা জিনিস পরতে ভালোবাসি সারা বছরই। আর গরমকালে তো মানে অসম্ভব, মানে ভাবতেই পারি না। পুরোটাই যদি কটনের উপর দিয়ে যায় ভালো হয়। মানে গরমকালের বিয়ে বাড়িতেও আমি চেষ্টা করি ভালো কোয়ালিটির হ্যান্ডলুম পরার, বা মানে কোনো হ্যাঁ ওই ধরনের কোনো শাড়ি পরার। মানে সিল্ক জাস্ট মাথার বাইরে আমার। রেড ফ্ল্যাগ, হ্যাঁ, গরমে নো সিল্ক আর নো মাটন অ্যান্ড মানে অর নো রেড মিট অ্যান্ড নো তেল মশলা বেশি। গরমে এইভাবে চুটিয়ে কাজ করে যাও, যেমন উত্তাপ বাড়ছে, টিআরপি এরকম উত্তাপের সাথে বাড়তে থাকুক। আর দর্শকদের শেষে কি বলবেন? দর্শকদের বলবো যে আপনারাই গরমে সুস্থ থাকুন, সবার আগে এটা ইম্পর্টেন্ট। আর নিজেদেরকে হাইড্রেটেড রাখুন। আর পারলে সবাই বাড়িতে, বুঝতে পারছেন কীরকম গরমটা বাড়ছে, তো ছাদে হলেও একটু গাছ লাগান। কারণ বড় গাছ লাগানোর মতন বাড়ি অনেকেরই থাকে না, ছোটো ছোটো টবে গাছ লাগালে সেটাও আমাদের একটা কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য নেচার। কারণ এরকম গরম কলকাতাকে ছিল না, তো সেগুলো তো হয়েছে আমার ধারণা এর জন্যই হচ্ছে যে আমাদের গাছ কমছে শহরে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি বলবার সেটা হচ্ছে যে আপনারা তো আমাদের সঙ্গে অনেকগুলো মানে পর্ব পেরিয়ে আমাদের সঙ্গে আছেন, এবং এখন তো খুবই সঙ্গে আছেন, কারণ সেগুলো মানে আমরা তো সেগুলো টিআরপিতেও বুঝতে পারি। তো আমাদের উপর ভরসা হারাবেন না, কারণ দত্তবাড়ি আর দত্তবাড়ির সমস্ত নির্মাতারা এবং যারা যারা আমরা রয়েছি কলাকুশলীরা, তারা প্রত্যেকে ভীষণ দায়িত্ব নিয়ে ভালোবেসে শোটাকে, গল্পটাকে এবং আপনাদেরকে ভালোবেসে এই গল্পটা এত দূর এগিয়ে নিয়ে এসেছি। একটা 7 বছরের লিপ হয়েছে, এবং লিপের পরেও কিন্তু দত্তবাড়ির ইউনিটিটা বজায় রয়েছে। সেই কারণেই কৃষ্ণা দত্ত ভালো কাজ করতে এখনও যায়, মাঝে মধ্যে বেরোয়, এবং বাকিরা তো রয়েইছে। আর অনেকেই অভিযোগ করেন যে কেন বারবার কনস্পিরেসি দেখানো হচ্ছে, কিন্তু বুঝতে হবে যে দ্বন্দ্ব ছাড়া কোনো গল্পই এগোয় না। তো কনস্পিরেসি যেখানেই আছে সেখানেই জানবেন যে সেটার একটা মানে সেটাকে বানচাল করে দেওয়ার জন্য ভালোরাও রয়েছে। তো কনস্পিরেসি যারা করছে তাদেরকেও থাকতে হবে, তাদের থাকাটাও দরকার, আর ভালোদের থাকাটাও দরকার। এই দুটোর দ্বন্দ্ব চলতে থাকবে, গল্প টান টান আছে। আর আপনারা প্রত্যেকে ভরসা রেখে রোজ রাত 8টায় জি বাংলার পর্দায় দেখুন আপনাদের খুব প্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। আর যদি বাই চান্স এপিসোড মিস হয়ে যায়, যেটা না হওয়া উচিত, মানে অন্তত আমার তাই রিকোয়েস্ট, তাহলে আপনারা জি5-এ যখন তখন দেখতে পারেন।